স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জানা। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বৈঠকে অংশ নিতে সকালেই ঢাকায় পৌঁছেছেন সচিব বিক্রম মিশ্রি। সকাল 8:30টায় তাকে বহনকারী ভারতের বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবতরণ করে সচিব পর্যায়ে বৈঠকের পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এ বিষয়ে আরো খবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাকারিয়া, আপনি তো সকাল থেকেই বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন। এখন আসলে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা এখনও দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে। যে মিটিংটি 11টায় শুরু হয়েছে সেটি যতটুকু জানতে পেরেছি এখনও চলছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, সেই বৈঠক এখনও শেষ হয়নি। কারণ শেষ হলে নিশ্চয়ই আমরা জানতে পারবো কিংবা আমাদেরকে কিছু তথ্য দেওয়া হবে কিংবা এখানে যৌথ ব্রিফিং করার কথাও আমরা একটু শুনতে পেয়েছি, তবে সেটি এখন পর্যন্ত কোনো চূড়ান্ত তথ্য নয়। সবশেষ তথ্য হচ্ছে যে মিটিংটি এখনও চলছে। যে বিষয়গুলো উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যদিও বেশ কিছু ব্যাপারে পর্যালোচনা হতে পারে। কারণ এটি অফিসিয়ালি যে মিটিংটি হচ্ছে তার নাম FOC অর্থাৎ ফরেন অফিস কনসালটেশন, যেটি নিয়মিতভাবেই হয়ে থাকে, প্রতি বছর পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়ে থাকে। এবছরও সেটি হচ্ছে, যদিও এই বছরের বাস্তবতা একেবারেই ভিন্ন। কারণ এতদিন আওয়ামী লীগ সরকার গত 15 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে প্রতিবেশী ভারতের যে সুসম্পর্ক, এক ধরনের সুসম্পর্ক ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি এক ধরনের উদ্বেগ তৈরি করেছে দুদেশের পারস্পরিক সম্পর্কে। সেই উদ্বেগ কীভাবে নিরসন করা যায়, কিভাবে পারস্পরিক সম্পর্কের জায়গায় সৌহার্দ্য বজায় রাখা যায়, সেই বিষয়গুলো আজকের এই বৈঠকে উঠে আসছে কিংবা তুলে ধরা হচ্ছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং পররাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠকটি হয় সেখানে মূলত বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধ, অভিন্ন নদীর পানি, এই ব্যাপারগুলোই মূলত উঠে আসে। তবে এবার আসলে সব কিছু ছাপিয়ে দুদেশের যে পররাষ্ট্রনীতির যে সম্পর্ক, টানাপোড়েন, এই ব্যাপারগুলো কিংবা যে দুদেশের যে পররাষ্ট্রনীতিগত যে দূরত্ব সেটি কমিয়ে আনার ব্যাপারে জোর দেওয়া হবে, সেটি আমরা জানতে পেরেছি। এবং আরও যে বিষয়টি জানিয়ে রাখি সেটি হলো যে ভারতের পররাষ্ট্র সচিব খুবই সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। তিনি এই বৈঠকের পরে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং সবশেষ তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন এবং রাতের বেলা ঢাকা ছেড়ে আবার দিল্লি চলে যাবেন। যদিও এখন পর্যন্ত এক ধরনের ধোঁয়াশা চলছে যে বৈঠক কখন শেষ হবে। আমরাও অপেক্ষা করছি। নিশ্চয়ই বৈঠক শেষ হলে বৈঠকে কী আলোচিত হলো কিংবা কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং জানাতেও পারবো। নিশ্চয়ই জাকারিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের রাষ্ট্রদূত। দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলায় এই বৈঠক শুরু হয়। জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ, রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বৈঠকে। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হবে 28 রাষ্ট্রদূতের সমবেত এই বৈঠকে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় কূটনৈতিক বৈঠক এটি। তাই বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই বৈঠক ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বেগম রোকেয়ার মতো স্বপ্ন না দেখতে পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রোকেয়ার মতো স্বপ্নবাজদের এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করবে সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় নারী জাগরণের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে পথ প্রদর্শক নারীদেরকে আরও উদ্বুদ্ধ করতে প্রতি বছর সুলতানা স্বপ্ন নামে একটি নতুন স্বীকৃতি পুরস্কারের প্রস্তাবনা দেন তিনি। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। কোন চিন্তা, কোন বছরের চিন্তা সবচেয়ে আকর্ষণীয় হয়েছে, পুরস্কার পাবে সেটা তো বটেই। সারা দেশব্যাপী এটা প্রতিযোগিতা হবে। এবার সুলতানার স্বপ্ন 2024 কে পাবে, কে চিন্তাতে এসছে।
তাহলে চিন্তাটা ওই যে কল্পনা করার উৎসাহটা মানুষের মধ্যে জাগবে। দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, ১৫ বছরে দেশ দুর্নীতি ও সন্ত্রাসের আখড়ায় পরিণত হয়েছিল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের আয়োজনে তিনি আরও বলেন, রাজনৈতিক চাপে ও আমলাতান্ত্রিক জটিলতায় ভালো কাজ করার সুযোগ হারিয়েছিল দুদক। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুদক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদক সচিবের নেতৃত্বে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদক সচিব বলেন, দেশের বিকাশ ও উন্নয়নের মূল বাধা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জাতির সমষ্টিগত কাজ, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিন মানববন্ধনের পাশাপাশি আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজন সামাজিক, প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধতার বিস্তার। জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পুলিশের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ছাত্র জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে চলে গেছে। সোমবার রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। আশ্বাস দেন যানজট নিরসনেরও। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। ট্রাফিকের এই অব্যবস্থা থেকে উত্তরণের জন্য যিনারা রাস্তা ব্যবহার করেন তাদেরকে অবশ্যই ট্রাফিকের আইন কানুন মেনে চলতে হবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।